স্পানি মিডিয়া শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো মাইলস্টোন ট্র্যাজেডি এবং শিক্ষকের আত্মত্যাগ নিয়ে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আমরা দেখতে পেয়েছি মাইলস্টোন ট্র্যাজেডিতে এই পর্যন্ত প্রায় ৩৫ জন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী তারা নিহত হয়েছেন। কি হৃদয় বিদারক সে ঘটনা! সেই ঘটনার সাক্ষী হিসেবে ১৮ কোটি মানুষ কিন্তু সেই বেদনা, সে হতাহতদের আর্তনাদ, মৃত্যু পদযাত্রী যারা ছিল তাদের সে বেদনার কথা কিন্তু কখনই ভুলবে না। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মানুষকে এই ঘটনা অত্যন্ত ব্যথিত করেছে, মর্মাহত করেছে। জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে অনেক দেশের সরকার প্রধানরা মাইলস্টোন ট্র্যাজেডিতে তাদের দুঃখ প্রকাশ করেছেন, তারা সমবেদনা জানিয়েছেন। আমরা পুরো অনুষ্ঠানটি আসলে আমরা দুই শিক্ষককে রেসপেক্ট করবার জন্য, কোনো আলোচনা নয়, কোনো তর্ক নয়, কোনো যুদ্ধ নয়, কোনো বাগবিতণ্ডা নয়, আমরা শুনব। আমাদের সাথে আজকে যে শিক্ষকের আত্মত্যাগ নিয়ে কথা বলবার জন্য অতিথি হিসেবে রয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেবের সম্মানিত সাবেক সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন রশিদ রয়েছেন আমাদের সাথে। রয়েছেন বেদনায় যিনি বিদুর হয়ে রয়েছেন, বেদনা যাকে এখনো পিছু ছাড়ছে না। আমাদের চোখের সামনে আমরা যেটি দেখেছি যে মেহরিন চৌধুরী, যিনি শিক্ষার্থীদেরকে বাঁচিয়ে নিজে আত্মত্যাগ করলেন। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত মেহরিন চৌধুরীর, শিক্ষিকা মেহরিন চৌধুরীর স্বামী জনাব মোহাম্মদ মনসুর হেলাল রয়েছেন আমাদের সাথে। একই সাথে রয়েছেন যে শিক্ষিকা আত্মত্যাগ করেছেন, জীবন দিয়েছেন, বিসর্জন দিয়েছেন তার শিক্ষার্থীদের জন্য, যিনি অনুকরণীয় হয়ে থাকবেন, তারই অনুজ ভাই জনাব মুনাফ মুজিব চৌধুরী রয়েছেন আমাদের সাথে। দর্শক, আলোচনা আসলে কি করব? আমরা দেখেছি যখন বিমানটি বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজের ভিতরে ঢুকে যায়, তখন শিক্ষার্থীদের আত্মচিৎকারে যখন সবাই দিশেহারা, ঠিক সে সময় একজন মা, একজন শিক্ষিকা কিভাবে এই সন্তানতুল্য তার শিক্ষার্থীদেরকে নিজে অগ্নিদগ্ধ হয়েও তাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে গিয়েছিলেন। আমরা অনেকগুলি লেখা পত্রপত্রিকা দেখেছি। আমি দেখেছি যে বিএনপির মিডিয়া সেলের সম্মানিত আহ্বায়ক অধ্যাপক মওদুদ আহমেদ পাবেল তিনি লিখেছেন, অনেকেই লিখেছেন, দৌড়াও, থেমো না, আমি আছি। এটি মেহরিন চৌধুরীর বক্তব্য। আমি ডাক্তার হারুন রশিদ ভাই আপনার কাছ থেকে শুনতে চাই যে যদি একটু বিশ্লেষণ করেন এই আত্মত্যাগ, এই মহিমা, এই আলিঙ্গন, যে হাতের দগ্ধ ঘা নিয়ে শিশুরা যখন মায়ের কোলে, শিক্ষকের কোলে যখন আশ্রে জড়িয়ে ধরল, সেই মর্মকথাগুলো যদি একটু বিশ্লেষণ করেন। আসলে বক্তব্য দেওয়া খুব কঠিন। তা আমি প্রথমেই মাহরিন চৌধুরী এবং অশোকা, যে দুজন শিক্ষিকা সেদিন যে ভূমিকা রেখেছেন, এটা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর জন্য একটি কিন্তু উদাহরণ। এবং তারা সেদিন শুধু একজন শিক্ষিকা না, তারা আসলে একজন সত্যিকারের মায়ের ভূমিকা ছিলেন। কারণ কোনো মায়ের অনুভূতি ছাড়া এই ধরনের ভূমিকা নেওয়া, সন্তানের জন্য মা সব কিছু ত্যাগ করতে পারে, সেটা কিন্তু আবারও ওনারা প্রমাণ করেছেন। নিজের শরীর দগ্ধ পুড়ে যাচ্ছে, সেই দগ্ধ শরীর নিয়ে শিশুদের বাঁচানোর জন্য তাদের যে আকুতি এবং তাদের যে চেষ্টা, এবং যেই চেষ্টার ফলে প্রায় আমরা যেটা পত্রিকান্তরে জেনেছি প্রায় 20টি শিশু সেভড হয়ে গেছে, বেঁচে গেছে, এটা অত্যন্ত অনুকরণীয় এবং দৃষ্টান্তমূলক। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে আমাদেরকে ওনারা দুজন ঋণী করে গিয়েছেন। এবং আমরা সত্যিকার অর্থে গর্বিত যে মাহরিন চৌধুরীর মতো, মাসুকার মতো শিক্ষয়িত্রী আমাদের বাংলাদেশের ইনস্টিটিউশনগুলিতে আছে। এবং আমরা নারীদের প্রতি আমাদের যে সম্মান, সেটাও কিন্তু ওনারা বাড়িয়ে গিয়েছেন। সেই জন্য আমি অভিভূত। আমি সত্যিকার অর্থে ভাষায় প্রকাশ করার মতো কোনো অনুভূতি নেই। এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানোর মতো ভাষা নেই আমার আসলে। মানে হাউ টু এক্সপ্রেস মাই ফিলিংস, আমি আই ক্যানট এক্সপ্রেস মাই ফিলিংস। জি, আমি ওই দিন ঘটনাস্থলে গিয়েছিলাম। আচ্ছা, আমি আসতে চাই জনাব মোহাম্মদ মনসুর হেলাল, মেহরিন চৌধুরীর স্বামী, আপনার কাছ থেকে
শোক কাতা হয়তো জীবনে যতদিন বেঁচে থাকবেন এই শোক কাতা আপনাকে বই যেতে হবে। আমরা পত্রপত্রিকায় দেখেছি শেষ মুহূর্তগুলো কীভাবে বার্ন ইউনিটটা আপনার হাত চেপে ধরেছিল। আপনি প্রশ্ন করেছিলেন, তুমি তো, তোমার দুটি সন্তান আছে, নানাভাবে প্রশ্ন করবার চেষ্টা করেছেন, কিন্তু তিনি বলেছেন যারা ওখানে আছে তারাও তো আমার সন্তান। শেষ মুহূর্তের কথাগুলো কি ছিল, কি বেদনা নিয়ে আপনি হয়তো বা বেঁচে থাকবেন, কি বেদনা আপনার মধ্যে এখন আপনাকে এখন আঘাতপ্রাপ্ত করে শেষ মুহূর্তে আপনার হাত চেপে ধরার চেষ্টা করেছিল। আপনি বলছিলেন যে হাতের মধ্যে মাংস ঝলসে গিয়েছে, হাত ধরার মতো সক্ষমতা নেই। একটু যদি আপনি বিশ্লেষণ করেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। যখন আমরা তাকে গিয়ে বার্ন ইউনিটে আমরা যাকে খুঁজতেছিলাম জরুরি বিভাগে, সেই সময় আমরা জরুরি বিভাগে খুঁজে না পাওয়ার পরেও যোগাযোগ করলাম আরও কোথায় পাওয়া যেতে পারে। বলল যে আপনাকে এইচডিও ডিপার্টমেন্ট 5 তলা, সে 5 তলায় গিয়ে একটু খোঁজ নেন 520 নাম্বার রুমে। তো মনে হলো যে 1 তলার থেকে 5 তলা মনে হলো বিদ্যুতের গতিতে চলে গেলাম। গিয়ে যখন এসডিওতে খুঁজতেছি, জাস্ট আমি রুমের ভিতরে ঢুকি, আমি ডান সাইডে তাকালাম, ডান সাইডে তাকানোর সাথে সাথেই যে বেডটা আমার চোখে পড়লো, সেখানে গিয়েই দেখি আমার সহধর্মিণী মিস মাহিরিন পুরা শরীর আগুনে দগ্ধ একটা শরীর নিয়ে এসে কাতরাচ্ছে। আমাকে দেখে সে চিনতে পারছে। আল্লাহর কি জানি না অশেষ মেহেরবানি, সে যতক্ষণ ভেন্টিলেশনে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সে ফ্রিকুয়েন্টলি কথা বলতেছিল এবং চেষ্টা করতেছিল তার মানে শেষ মুহূর্তে যতটুকু সে বলে যেতে পারে সেই চেষ্টাই সে করতেছিল। তো আমাকে দেখেই বলে যে তুমি আসছো? আমি যে হ্যাঁ আমি আসছি। বলে যে তুমি আমার মানে ছেলেগুলাকে দেখবা, আমি চলে যাচ্ছি, আমি বাবা মার কাছে চলে যাচ্ছি, আমি চলে গেলে বাবা মার পাশে আমাকে তুমি সমাহিত করবা, আমি আর মানে বেশিক্ষণ তুমি আমাকে আর পাবা না, আমি চলে যাচ্ছি। তো এর ভিতরেই কিছুক্ষণের মধ্যে আমার বড় ছেলে, ছোট ছেলে, আমার দুই ছেলে এসে উপস্থিত। আমি বললাম যে বাবা, মার সাথে একটু যতটুকু পারিস কথা বল। ওরা কাছে গিয়ে মার এই বিদগ্ধ চেহারা দেখে মানে ওরা, আমার ছোট ছেলে পুরা মানে স্পিচলেস হয়ে সে কোনো কথাই বলার, সে শুধু চোখ দিয়ে পানি পড়তেছিল তার। সেই মুহূর্তে বড় ছেলে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছিল যে মা তোমার কিছু হবে না, আমরা আছি। তো সেই মুহূর্তে দেখা গেল যে আরো কিছু বাচ্চা মানে অগ্নিদগ্ধ বাচ্চা বলতেছে যে এই মিসই তো আমাদেরকে বের করলো, এই মিসের এই অবস্থা হলো কিভাবে। পাশের বেডের যারা ফ্রিকুয়েন্টলি তো বাচ্চা ওইখানে আসতেছিল, তো এখানে দেখে তো আমরা অ্যাকচুয়ালি মানে তার যে এই বার্নিং সিচুয়েশনটা হয়েছে, সেই সিচুয়েশনটা কিভাবে হয়েছে এটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছিলাম, কিন্তু তাকে জিজ্ঞাসা করতে সেও বলতে পারতেছিল না। মাহিরিন বলতেছিল, পরে বাচ্চাদের কাছ থেকে যখন শুনলাম যে এই মিস মানে আমাদের টেনে বের করছে, তখন বাচ্চারে জিজ্ঞাসা করলাম যে মা অ্যাকচুয়ালি কী হয়েছিল একটু বলো তো। বলে মিস আমাদের আরও অনেককে টেনে টেনে বের করে দিচ্ছিল, মিস তো সুস্থ ছিল। তারপরে গিয়ে জিজ্ঞাসা করলাম তুমি তো সুস্থ ছিলা, তুমি তো বাঁচতে মানে বেঁচে আসতে পারতা আমাদের দিকে তাকায়, তুমি এটা করতে কয় ওরাও তো আমার বাচ্চা, আমি কিভাবে ওদের আগুনের মাঝখানে রেখে চলে আসি। হ্যাঁ, তারপর বললাম যে এরপরে কি হলো, এরপরে কি হলো আমি আর জানি না। তারপরে আমার এই অবস্থা, হাত পা ছড়ায়, একটু পর পর মানে তার শরীর পুরো কুকড়ে আসতেছে, বলতেছে আমার হাতগুলাকে চেপে ধরো। হ্যাঁ, আমার বড় ছেলেকে বলে বাবা পাটা একটু চেপে ধরো। তো এভাবেই যতটা সময় আমরা আইসিইউতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একই অবস্থায় ছিল। এরপরে ডাক্তার এসে বলল, ব্যান্ডেজ করলো, আমাদের বলল যে আপনাদের রুগী এখন আইসিইউতে শিফট হবে। আমরাও সাথে সাথে আবার আইসিইউতে নিয়ে গেলাম একসাথে ডাক্তারদের সাথে। আইসিইউতে নিয়ে যাওয়ার পর সে বলে যে আমি আর বেশিক্ষণ
তুমি আমাকে পাবা না, ইহজীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না, তুমি আমার একটু হাতটা চেপে ধরো। মানে হাত যে ধরবো, তার বডির যেই পা থেকে মাথা পর্যন্ত টোটালটাই জলসানো। তখন আমি তার হাতটা চেপে ধরার সাথে সাথে সে তার সর্বশক্তি দিয়ে টেনে নিয়ে বলল যে আমি চলে যাচ্ছি, আর এই জীবনে তোমার সাথে দেখা হবে না, আমার খুব খিদা লেগেছে, আমাকে একটু খাবার দাও। তো আমি ডাক্তারকে বললাম কিছু কি দেওয়া যাবে? ডাক্তার বলে যে যা দিবেন শ্বাসনালীতে আটকে সে মারা যাবে। সেই মানে সেটাই হলো তার সাথে আমার শেষ কথা। পরে ডাক্তার বলল যে ভাই ভেন্টিলেশনে দিয়ে দিই, নতুবা এর পরে আর ফিরানো সম্ভব হবে না, হয়তো চেষ্টা করে দেখতে পারি। তো আমি বললাম যে ঠিক আছে ভেন্টিলেশনে। এই তার সাথে আমার শেষ কথা। এবং ভেন্টিলেশনে দেওয়ার আধা ঘন্টা পরে তার কার্ডিয়াক অ্যারেস্ট হলো। তো ডাক্তার ওই সময় আমাকে বলতেছিল, যখন আমাকে পার্সোনালি নিয়ে ব্রিফ করতেছিল, আমার মানে রোগীর কন্ডিশন বলতেছিল, তখন বলল যে নো মোর চান্স। আর সে মানে ফুললি 100% বার্ন, ইনার এবং আউটার সাইড। বললো যে একটা মানুষের লাং 100% বার্ন হওয়ার পরে সে কিভাবে কথা বলে। আমি মানে আমার মানে মেডিকেল ইতিহাসে এরকম দেখি নাই। তার যে মেন্টাল উইল পাওয়ার, সে এইটার মাধ্যমেই সে বলছে। এই ধরনের রুগী এভাবে কথা বলার কথা না। বলে আমি বললাম যে অ্যাটলিস্ট 1% মিরাকল চান্স, কয় নো মিরাকেল। তারপর তার কার্ডিয়াক অ্যারেস্ট হলো। পরবর্তীতে জেনারেল টেস্ট করে আমাদের বলল যে শি ইজ নো মোর। আমাদের হাতে আর কিছুই করার ছিল না ভাই। দর্শক, আমরা মেরিন চৌধুরীর কথা বলছিলাম, আরেকজন শিক্ষিকা মাসুকা বেগম নিপুর কথাও আমরা বলবো। 15 বছর আগে মাকে হারিয়েছিলেন এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদেরকে নিজের সন্তানের মতো করে তিনি সেখানে কাজ করছিলেন। আসবো তার কথায়। আমি মেরিন চৌধুরীর ভাই মুনাফ মুজিব চৌধুরী, আপনি আছেন। কখন সংবাদ পেলেন? সংবাদ পাওয়ার পরপর কি করলেন? কোথায় গেলেন? সো আমি সংবাদ পাই হচ্ছে মনসুর ভাই, আমাদের ভাই। সো মনসুর ভাই আমাকে ফোন দেয়। তখন মনে হয় ওই 1টা বাজে বা এরকম, একটা তো না, শো 1টা এরকম টাইপ কিছু বাজে মনে হয়। তখন আমাকে ফোন দেয়, আমি অফিসে ছিলাম। মানে প্রথম ফোনটা মিস করি, পরে দেখি যে আবার মানে পরে দেখছি ফোন বাজতেছে। তো আমি ফোনটা ধরলাম। মনসুর ভাই আমাকে খালি ফোন দিয়ে বলল যে, আর আমি তখন আসলে কোনো নিউজ টিউজ দেখি নাই বা কিছু জানতাম না কি হচ্ছে, আমি জাস্ট অফিসে কাজ করতেছি। তখন আমাকে বললো যে যে তোমার আপুর স্কুলে প্লেন পড়ছে, তোমার আপু বেঁচে আছে নাকি আমি জানি না, তুমি এক্ষুনি বের হও। তো আমি তো এটা শুনে আমি জাস্ট বলছি আচ্ছা আচ্ছা থাকেন, আমি আসতেছি বলে আমি তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে মানে রওনা দিলাম উত্তরার দিকে। উত্তরের দিকে রওনা হওয়ার কিছুক্ষণ পরে বনানী পার করার টাইমে তখন আবার আরেকজন ফোন দিয়ে বলল যে না, আমাকে হচ্ছে বার্ন ইউনিটে নিয়ে যাচ্ছে, তো ওইখানে যেতে। সো অলরেডি গাড়ি বার্ন ইউনিটের দিকে চলে গেছে। তো তখন আমি আর কি মানে বার্ন ইউনিটে যাই আর কি। সো বার্ন ইউনিট কয় ভাই বোন আপনারা? আমরা হচ্ছে 4 ভাই বোন। তো আপু হচ্ছে মাহিন আপু আমাদের হচ্ছে বড় সবার, এরপর আমার এক ভাই আছে, আরেক বোন আছে, তারপরে হচ্ছে আপনারা পারিবারিকভাবে আপনাদের দেখা সাক্ষাৎ কিরকম হতো? বা পারিবারিকভাবে জিনিসটা কেমন, ধরেন আমরা আসলে ছোটবেলা থেকে ছিল, আমরা 4 ভাই বোন আর আব্বু আম্মু। তো আমাদের ফ্যামিলিটা এরকম ছিল ছোটবেলায়, ধরেন একটাও যদি চকলেট থাকতো, একটা বার সাফারি চকলেট নিয়ে আসতো কেউ, ওইটা আমরা 6 ভাগ করে 6 জন মিলে খেতাম, এরকম ছিল। তো আব্বু মারা যায় 2014-তে, আম্মু 20-এ। তো বড় আপু ছিল আমাদের সবার কাছে আর কি, মানে মানে আমি তো তার থেকে অনেক ছোট, আমার সাথে দেখা সাথে সে ছোটবেলায় পড়াশোনা আমাকে করাতো, তো তার সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক ছিল আর কি। আর পারিবারিকভাবে যেটা হতো যে মানে মানে আমরা যদিও এক একজন এক এক বাসায় থাকি বা সবাই উত্তরাতেই থাকি, সো হয় যে যখন তখন বউ বাচ্চা নিয়ে বা আমরা আমাদের ফ্যামিলি নিয়ে আমরা দেখা যায় ওর বাসায় যাই বা ওরা আমাদের বাসায় এসে থাকে, মানে এরকম আমাদের আসলে খুব রেগুলার, মানে এগুলো কোনো কেউ কাউকে বলে করা হয় না ওরকম কোনো সম্পর্ক হচ্ছে যে আপুর বাসা মানে তো আমার বাসাটাই হুট করে চলে গেছে রাত্রেবেলা 9টার সময়, যে আমরা 4 জন মিলে যে খাওয়া দাওয়া রাত্রেবেলা করব।
ইনফ্যাক্ট আপনার যেই দিন এটা ঘটে সোমবার, তার আগের দিনও রাত 12:30 পর্যন্ত আসলে আপুর বাসাতেই আমরা। আচ্ছা। ওই দিনও আমরা মানে এটা খুব আজব ছিল যে হুট করে আমাকে বলল যে মানে মানে দেখা করতে চাইলো আর কি। নর্মালি শরীর খারাপের কথা বলে না, ওর একটু মানে হাই প্রেশারটা একটু কয়েকদিন শরীর খারাপ ছিল। তো আমাকে হুট করে শনিবারে বললো যে আমার একটু শরীর খারাপ, তুমি একটু এসো। তো ও তো আমাকে কখনো শরীর খারাপের কথা বলে না। আমি চিন্তা করলাম তাহলে একটু সময় নিয়েই যাই, বললাম ঠিক আছে কালকে। আর অফিস শেষ করে রবিবারে গেলাম, সো আমাদের ফ্যামিলি সবাই মিলে গেলাম। যে আমরা 12:30 পর্যন্ত অনেক মজা করলাম, আড্ডা দিলাম, দিয়ে তারপরে বাসায় আসলাম। পরের দিন তো অফিসে গিয়ে এই হচ্ছে। ভাইয়া একটু জানতে চাই যে মনসুর হালাল ভাই, যে এই স্কুল শুরু হয় কটার সময়, কিভাবে স্কুলে যেত, সকালে ঘুম থেকে উঠে কি করতো? মানে এদের স্কুল আওয়ারটা হলো 7টা থেকে 7:15টার ভিতরে রিপোর্টিং টাইম টিচারদের। তো সেই হিসেবে সে প্রতিদিন 6:30টায় উঠতো। সে মানে বাসা থেকে 15 মিনিটসের মতো, 10 মিনিটস টু 15 মিনিটস সময় লাগতো। সে অলমোস্ট 7টায় বের হয়ে যেত। তো ডিউ টাইমে গিয়ে সে, যেহেতু সে ওই মানে ওই বিল্ডিংয়ের সেকশনটার কোঅর্ডিনেটর ছিল, তো সেই রেসপেক্টে তার রেসপন্সিবিলিটিও সেই লেভেলের ছিল। তো সে গিয়ে অন্যান্য টিচার যারা আছে তার আন্ডারে সবাই মিলে এসে প্রতিদিনের স্কেজুয়াল অনুসারে সেই স্কেজুয়াল ফলো করতো। তো এভাবেই তাদের প্রতিদিনটা শুরু হতো। আমি যতদূর জানি বা আমার ওয়াইফ আমার সাথে যতটুকু শেয়ার করতো, তো এভাবে তাদের স্কুল তখন 12টা 12:30 থেকে 1:30 এর ভিতরে তাদের সেকশন ওয়াইজ মানে ছোট মানে ক্লাস থেকে শুরু করে বড় ক্লাসের মানে ছুটি হতো পর্যায়ক্রমে। তো এভাবে শেষ হওয়ার মানে ওই দিনের সেম সিচুয়েশন অ্যাজ ইউজুয়াল তাদের রোস্টারে। তো দেখা গেছে যে কিছু স্টুডেন্ট ছুটি আগে হয়েছে, যারা ছোট ক্লাসের বাচ্চারা। তো পর্যায়ক্রমে বের হওয়ার ঠিক মানে ওই সময়টাতেই, যেমন সম্ভবত 1:06 কি প্লাস মাইনাস এই টাইমের ভিতরেই অ্যাকচুয়ালি ইনসিডেন্টটা হয়। তো তাদের রেগুলার প্র্যাকটিস ছিল হলো যে কোঅর্ডিনেটর আসে, এসে ডিপার্চার পয়েন্টের ফ্রন্ট এসে দাঁড়ায়, প্রত্যেক সেকশন থেকে টিচাররা স্টুডেন্ট নিয়ে আসে এবং গার্জিয়ানের কাছে প্রপার এভিডেন্সে ডিসবাস করে। তো এটা হলো তাদের রেগুলার প্র্যাকটিস। তো সেই দিনও সেইভাবেই চলতেছিল। কিছু স্টুডেন্ট ডিপার্চার হয়েছে আর কিছু স্টুডেন্ট অনগোয়িং প্রসেসে। তো ওই মুহূর্তটায় যখন এসে পড়লো, যদি ওই দিন জানি না আল্লাহর কি যদি প্লেনটা আর যদি 20 ফিট মানে লেফট সাইডে পড়তো, তাহলে কিন্তু এটা মাইলস্টোনের মাঠে পড়তো। তাহলে এই ক্যাজুয়ালিটি আরো অনেক কমে যেত, এত ক্যাজুয়ালিটি হতো না। ঠিক ডিপার্চার পয়েন্টে গিয়ে পড়ছে, এই জন্য ক্যাজুয়ালিটির মাত্রাটাও বেড়ে গেছে। তো যখন পড়ছে তখন সে বাহিরে, সে স্কিপ করতে পারতো। তার সাথে আরো পিছনে কিছু গার্জিয়ান ছিল, তারা কিন্তু বেঁচে গেছে। সে পিছে ব্যাক না করে, বাচ্চারা মানে বলতে মানে কান্না শুরু করছে, সে ফ্রন্টে গিয়ে সে যতটুক পারছে বের করার চেষ্টা করছে। এটা মানে স্টুডেন্ট এবং গার্জিয়ানদের স্টেটমেন্ট। মানে অ্যাকচুয়ালি এটা তো আর আমরা ওই সিচুয়েশনে জানি না। পরবর্তীতে স্টুডেন্ট, গার্জিয়ান প্লাস আর্মিরও লোকজন, তারাও ওই সিচুয়েশনে উদ্ধার করতে গিয়ে ওই সিনারিও যতটুক দেখতে পেয়েছে, তারা বিভিন্ন জায়গায় ডিসক্রাইব করছে। সেই তথ্যের ভিত্তিতে আমরা পরে এটা মোটামুটি কনফার্ম হলাম যে অ্যাকচুয়াল ঘটনাটা কি। কারণ আমাদের তো ওই সময়টাতে ওই ঘটনা জানার কোনো স্কোপ ছিল না, এবং আমি আমার ওয়াইফকে জিজ্ঞাসা করেও তো এটা সে বলতে পারতেছিল না। যখন অ্যাকচুয়াল কোশ্চেনটা আমি তাকে পেলাম আরেক বাচ্চাদের কাছ থেকে, যখন কোশ্চেনটা করলাম, তখন সে বলল যে এই ঘটনা, যে আমি বাচ্চাদের আমি বের করার চেষ্টা করছি। এরপরে কিছু বাচ্চা সে করার পরে কি হয়েছে সেটা আর সে বলতে পারলো না। পরে সবাই বলল যে এটা সেকেন্ড টাইম যখন একটু বেশি আকারে এক্সপ্লোশনটা হয়েছে, ওর ভিতরে সে পড়ে গেছিল। আমরা আসবো, শুনবো আপনার কাছ থেকে। ডাক্তার হারুনুর রশিদ, শুনছিলাম দুজনের কাছ থেকে, ভাই এবং মেহেরিনের স্বামীর কাছ থেকে
তার বক্তব্যগুলো। আপনি কি একটা ছোট্ট করে বিশ্লেষণ করবেন কিনা এই যে আত্মত্যাগের প্রতি? আপনি যেটি প্রথমেই বলছিলেন, আমরা হয়তোবা দেশের রাষ্ট্র সরকার নানাভাবে এই দিবসটি হয়তো দিনটি পালন করবে, কিন্তু আত্মত্যাগের যে শোকগাথাটাই সেটি কিভাবে জাতি মনে রাখবে? এটা তো আসলে আমরা জাতি হিসাবে কিন্তু খুব তাড়াতাড়ি ভুলে যাই সমস্ত ঘটনা। একটা ঘটনার পরে আরেকটা ঘটনা আসে, আগের ঘটনাটা আমরা মনে রাখি না। কিন্তু বিশেষ করে মাহরিন আর মাসুকার যে ঘটনা, আর এতগুলি বাচ্চা, মাসুম বাচ্চার একসাথে যে আত্মাহতি যেটা হলো, এই ঘটনাটা আমার মনে হয় পুরো জাতিকে এমনভাবে নাড়া দিয়েছে যে এটা হয়তো আমাদের মানুষ অনেক দিন মনে রাখবে। এবং মনে রাখা উচিত যে মানুষ মানুষের জন্য, এটা ওনারা জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছেন। এবং ইচ্ছা করলে মাহরিন নিজেকে সেভ করতে পারত, বোঝাই যাচ্ছে। এবং বর্ণনা অনুযায়ী যেটা বোঝা যায় যে শি ওয়াজ সেভড, কিন্তু যখন বাচ্চাগুলি বার্ন হয়েছে সেগুলিকে বের করতে যাওয়ার পরে সেকেন্ড টাইম যে এক্সপ্লোশন হয়, ওটাতে উনি 100% বার্ন হয়ে যায়। কারণ প্রথমে 100% বার্ন হলে ওনার সেই ক্যাপাসিটি থাকতো না বের করার জন্য। আমি একটা ছোট্ট হেলদি এবং সেফ। সে চেষ্টা করেছে যারা বার্ন হয়েছে তাদেরকে বের করার জন্য। তখনই সেকেন্ড যে এক্সপ্লোশন, সেটাতে সে এফেক্টেড হয়। একটা ছোট্ট বিষয় যেন আমরা বিরতিতে যাব। বলছিল মনসুর হালাল ভাই, সেটি হচ্ছে বলছিল যে তিনি একটু খেতে চেয়েছিল, কিন্তু ডাক্তার খেতে দিতে পারলো না। আপনি যেহেতু চিকিৎসক, বললো যে গলায় গেলে, এই বিষয়টা একটু বিশ্লেষণ করা যায় কিনা, কেন খেতে পারছে? এটা তো একেবারেই মানে ভেরি সিম্পল, সবাই বুঝবেন। ওনার যে বার্ন, যেটা বিশেষ করে আগুনে যে বার্ন হয়, ইনহেলেশন বার্ন আমরা বলি, আগুনের যে হলকা, সেটা নাক মুখ দিয়ে যখন নিঃশ্বাসের সাথে যায়, ইট বার্নস দি সফট টিস্যুজ অফ দ্য মাউথ, ভিতরের মুখের চামড়াটা কিন্তু অনেক নরম, ওইটা বার্ন হয়ে যায়। তো ওইখানে যদি খাওয়া দাওয়া হয় তাহলে ওই চামড়া সব ছিলে যাবে না, এটা সে ঢোকও ভালো মতো গিলতে পারবে না, তখন সাফোকেটেড হয়ে যাবে আরো। যার জন্য খাওয়া দাওয়াটা একেবারেই ওই সময় আর সুযোগ থাকে। জি জি। দর্শক, আমরা একটা বিরতিতে যেতে চাই। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষকদের আত্মত্যাগ এবং সেই শোকগাথা নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা একটা ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে একটা বিরতির পর আবারও ফিরে আসবো। আমাদের যে তিনজন অতিথি রয়েছেন তারা আমাদের সাথেই থাকবেন। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম মাইলস্টোন ট্র্যাজেডি ও শিক্ষকের আত্মত্যাগ নিয়ে। প্রিয় দর্শক, আমরা জানি দুজন শিক্ষক তাদের জীবনকে উৎসর্গ করে অনেক শিক্ষার্থীর জন্য তারা তাদেরকে বাঁচিয়ে তারা চিরবিদায় নিয়েছে। আমরা সেই শিক্ষকদের কথা বলছি না। এবং এই কথা বলতে গিয়ে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর সৈয়দ অফ বাংলাদেশ ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে রয়েছেন মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মরম শিক্ষিকা মাহরিন চৌধুরীর স্বামী জনাব মোহাম্মদ মনসুর হালাল রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে রয়েছেন মাহরিন চৌধুরীর ভাই জনাব মুনাফ মুজিব চৌধুরী রয়েছেন আমাদের সাথে। আমি মনসুর হালাল ভাই, আপনাদের বিয়ে হয়েছে ছিল কত বছর? ওদের বিয়ে হয়েছে 2008 সালের 19 নভেম্বর। তো আপনার কি এরকম কোনো স্মৃতি, খুনসুটি, ভালোবাসা, ভালো লাগা, এরকম কোনো কিছু কি স্ত্রীকে আজকে হারিয়ে আপনার কি সেগুলি মনে পড়ে কিনা? গত 2 থেকে 3 দিন আগে হবে, তো দুষ্টমি করে বলতেছিলাম, মানে বাচ্চারা, মানে মা ছেলে সব মিলে আমরা একটু বিছনায় বসে গ্যাদারিং করে, মানে দুষ্টামি করে, ওর মা বলতেছিল তাড়াতাড়ি লেখাপড়া শেষ করো, তোমাদের ধরো খুব মানে 23-24 বছরই তোমাদের বিয়ে দিয়ে দিব। তো বাচ্চারা বলে যে মা, তুমি আর এই দুষ্টামি করার আর এই ধরনের কথা বলার সময় সুযোগ পাও না, হ্যাঁ, তোমার সমস্যাটা কি? তো তখন আমি আবার একটু ওদের মা ছেলেদের কথার এই সিকোয়েন্সের ভিতরে আমি বললাম যে আচ্ছা জানিস তোর মার সাথে আমার কতদিনের সম্পর্ক? সেই 1992 সাল থেকে। তো বলে যে তুমি আর ইয়ার্কি মারার জায়গা পাও না। তো আমি বললাম যে না, আমি যেটা বললাম এটা কি অসত্য? কারণ তুমি, তখন আমরা শাইনি স্কুলে পড়ি, বিএফ শাইনি স্কুল কর্মীটোলাতে। তো ও 92 সালে ক্লাস 8-এ গিয়ে মানে ভর্তি হয়।
তো বললাম যে দেখো, তোমার সাথে আমার যেই দিন ভর্তি হয়েছে, স্কুলে গেছো, ওই দিন থেকেই তো আমার সম্পর্ক। কারণ আমরা তো শাইনি স্কুলে কোএডুকেশন, সব ভাই বোন বন্ধু হিসাবেই বড় হই। তাহলে আমি কি দোষ করলাম যে তাহলে তোমার সাথে আমার এই 33-34 বছরের সম্পর্ক? তো এটা তো সত্য। বলে যে ও আচ্ছা, তাইলে ওই সময় থেকেই তুমি, হ্যাঁ, মানে দুষ্ট দৃষ্টি দিয়ে আমাদের দিকে তাকাইতা। মানে ছেলে মানুষ একটু তো তাকাইতেই পারি। হুম। তখন বাচ্চা দুইটা হেসে দিল যে বাবা ঠিকই তো বলছো, ঠিকই তো বলছো। বিশেষ করে এই জিনিসটাই মানে মানে টাইম টু টাইম, মানে আরও অনেক ঘটনা আছে, কিন্তু বাট বাস্তবতার নিরিখে এটা খুবই, মানে শুক্রবারই এই মানে নিজেদের মধ্যে এই খুনসুটিটা হলো। তো এগুলা আসলেই বাস্তব জীবনে। আর আমরা সত্যি কথা কি, যে কোনো দিক থেকেই পারিবারিকভাবে আমরা সত্যি কথা খুবই সুখী ছিলাম। হ্যাঁ, আমাদের অত চাওয়া পাওয়া ছিল না, দুজনেই মোটামুটি যার যার রেসপেক্টিভ জায়গা থেকে যেই জব করতাম তা দিয়ে আমরা মোটামুটি ভালোই চলতেছিলাম। এবং বাচ্চাদের একটাই টার্গেট ছিল, বাচ্চাদের একটা ভালো শিক্ষা দেওয়া এবং বাচ্চাদের একটা লেভেল পর্যন্ত তাদের গ্রুমিং করে দেওয়া, বাকিটুক বাচ্চারা নিজেরাই করে নিতে পারতো। এই কনফিডেন্স, যে মানে মা হিসেবে বাচ্চাদের প্রতি মায়ের ওই কনফিডেন্সটা ছিল যে আমি যতটুকু গ্রুমিং করে দিয়ে যাব মেন্টর হিসেবে, আমার বাচ্চারা হয়তো ভালো হবে। তো এখন তার আত্মত্যাগের মাধ্যমে হয়তো আমরা এখন সেটা রিয়েলাইজ করতে পারতেছি যে সে যে শুধু শিক্ষকই না, শিক্ষক প্লাস মা দুই জায়গায় হয়তো আজকে সে সাকসেস। তো এটাই এই ধরনের। ভাই আপনার কাছে আছি, আপনি তো তার অনুজ এবং ছোট ভাই হিসেবে বোনকে কাছ থেকে দেখেছেন, বোনের অনেক রান্না করা খাবার খেয়েছেন, বোনের সাথে ঘুরতে গিয়েছেন, বেড়াতে গিয়েছেন, ফোনে কথা বলেছেন। এমন কোনো ঘটনা কি আপনাকে স্মৃতিকাতর করে কিনা? কারণ আমাদের কাতর করছে যে মাইলস্টোন স্কুলের যে বিমান দুর্ঘটনা ঘটলো, আলিঙ্গন করে যে বাচ্চাদের করে নিল, এটা মনে হচ্ছিল পৃথিবীর শ্রেষ্ঠ একটা আলিঙ্গন, ইতিহাসের শ্রেষ্ঠ একটা মহানুভূতি, যে মা তার সন্তানকে বুকে ধারণ করে নিজে মৃত্যুবরণ করছেন। আপনার কি ভাই হিসাবে বোনের সাথে আপনার ছেলেবেলা বেড়ে ওঠা এরকম কোনো কিছু মনে আছে কিনা? মানে এটা আপনি বলতেছেন তো তখন মনে হলো যে ছোটবেলায় এরকম একবার এরকম একটা সিচুয়েশন হয়েছিল। আমার অত ডিটেলে মনে নাই, বাট মানে অত ডিটেলে বলতেছি না, বাট জিনিসটা এরকম ছিল যে ধরেন আমরা কোনো একটা জায়গায় আছি, সেখানে হয়তো বা কোনো কারণে ধরেন খাবারের পরিমাণগুলা কম, বাট আমরা সব ভাই বোনরা আছি, আপু আছে ওখানে। আপুর যে তখন অনেক বয়স এরকম না, আমরা অনেক ছোট, তো সেও তো যে অনেক বড় হয়ে গেছে এরকম না সে। সো সে মানে আমার জাস্ট আপনার কথা বলতে বলতে মনে হলো আর কি কথাটা, যেরকম যে হচ্ছে ধরেন এক টুকরা মাংস আছে, ওইটাই হয়তো বা সে সুন্দর করে 3 ভাগ টাগ করে আমাদের 3 জনের জন্য দিয়ে দিচ্ছে। আমরা তো জানিও না, পরে অনেক পরে জানছি যে কোনো কারণে ধরেন হচ্ছে একটা টাইম, একটা 1-2 মাস কিছু একটা ঝামেলা ছিল বা কিছু সেট হয়েছিল, যে সে তখন মানে ওই ওই স্মৃতিটা মনে হচ্ছে যে আসলে যে আমাদেরকে খাওয়াই দিচ্ছিল বা ভাত খাওয়ানোর বিষয়গুলো মাখাই দিত। তো ওইরকম আর কি, যে আসলে কারণ তার সাথে আমার সম্পর্কটা আসলে মানে জিনিসটা কেমন, যখন ছোট ছিলাম তখন সে আমাকে ছোট হিসাবে ট্রিট করতো, যত বড় হতাম মানে জিনিসটা আপুর সাথে আমার সম্পর্ক কেমন ছিল যে আপুর যে কোনো কিছু লাগবে আমি আসলে সেটা করে দেবো, এরকম ছিল বিষয়টা। আর যে কোনো কিছু লাগবে আমি দৌড়াদৌড়ি করে করে দেবো। ওর যখন প্রথম বাচ্চাটা হলো, মানে আমার একটা আমার সাথে এরকম সম্পর্ক যে আমি বললাম যে না মানে কেউ কিছু কিনবে না, বাচ্চার সব কিছু আমি কিনবো, যে যে ওর বাচ্চার জন্য যা যা লাগবে সব কিছু আমি কিনবো, এরকম আর কি। আসলে এত স্মৃতি না, মানে কোনো স্পেসিফিক কিছু বলাটা আসলে ডিফিকাল্ট। কিন্তু আপনার ভাগ্নাদের সাথে আপনার কেমন কথা হচ্ছে? মা সম্পর্কে কি জিজ্ঞেস করে তারা? ওরা তো আসলে সত্যি কথা, ওই যে আমি ওরা তো আসলে মানে একটা জিনিস কি, আপু আসলে 2টা বাচ্চাকে না খুব প্র্যাকটিক্যাল ভাবে মানুষ করেছে, মানে খুব প্র্যাকটিক্যাল। আপু নিজে খুব প্র্যাকটিক্যাল মানুষ ছিল, ওরা আসলে খুব প্র্যাকটিক্যাল ভাবে হচ্ছে মানুষ করছে। যেরকম বড়টা আসলে আমি যেটা দেখলাম যে ও তো আসলে বিভিন্ন জিনিস নিয়ে মন খারাপ হচ্ছে,
যেরকম বড়টা আমাকে বলতেছিল যে মামা, মার একটু হাত কেটে গেলে আমি এত ছটফট করতাম, এখন মার এত কিছু হলো আমি কিছু করতে পারতেছি না। ওর মানে এইগুলা নিয়ে আসলে ওর খুব ইয়ে লাগতেছে যে কেন হলো, মানে ওর মার আছেন, আমাদের প্রত্যেকজনেরই তো আসলে মা আসলে প্রবাবলি সব থেকে কাছে। ছোটটা আসলে সত্যি কথা, আমি ভাইয়া যেটা বলতেছিল আসলে ছোটটা কিন্তু ওই পর থেকে এমনি কথাবার্তা বলে, বাট ও কিন্তু না কাঁদতেছে না কোনো কিছু এক্সপ্রেস করতেছে। কত বয়স তাদের? সো একজনের হচ্ছে 15 আর একজনের হচ্ছে 14, জাস্ট 13 আর কি। 13+। তো দুইজনের বয়সটাও আবার কেমন, একদম ছোট না যে কিছু বুঝতেছে না, আবার এত বড় না যে ওরা আসলে খুব ম্যাচুরালি হ্যান্ডেল করবে। তো ছোটটা এরকম আমি দেখলাম যে ও কি করে মাঝে মধ্যে, ওই দেখি যে ওর মা আর ওর বিভিন্ন ছবি দেখতেছে লুকায় লুকায়, এরকম আর কি। ওদের সাথে আমার সম্পর্কটা মানে আমাদের আসলে সবারই সবার সাথে খুব ভালো সম্পর্ক আসলে, মানে মানে দাফন কার্যক্রম যখন করতে যান তখন এই দুটি বাচ্চার কি করছিল তারা যখন আপনারা তাকে দাফন করেন? না, ওরা তো ইয়েতে যায়, সো ওরা অ্যাকচুয়ালি আপনার মানে সব কিছুতেই মানে, সো যেটা বললাম আমরা আসলে খুব প্র্যাকটিক্যাল ভাবে জিনিসগুলো করি, তো যে ওদেরকে লুকায় রাখা এরকম কোনো কিছু না। আর ওরা যথেষ্ট বড়, সো ওদেরকে প্রতিটা জিনিসেই আসলে ইনভলভ রাখা, প্রতিটা জিনিসে ওদেরকে বলা। সো ওরা সব কিছুর সাথেই ছিল, মানে অফকোর্স মানে ওরা তো অনেক কান্নাকাটি, মানে বড়রা একটু কান্নাকাটি করতেছিল, ছোটটাতে যেটা বললাম একটু নাম হয়েছিল, বাট প্রতিটা জিনিসেই ছিল। আর একটা জিনিস কি যে ওদের জিনিসটা কি হয়েছে যে আপু আসলে জুর ভাই যেটা বলতেছিল যে আসলে জিনিসটা এরকম না যে অনেক মানে খুব অনেক যে কিছু চাই জিনিসপত্রের ক্ষেত্রেও এরকম না, অনেকই কম ছিল। আবার হচ্ছে কাজকর্ম করার ক্ষেত্রেও মানে যেরকম কয়েকদিন আগে আমাকে বলতেছিল যে হচ্ছে আপনার কি বড় ছেলেটাকে হচ্ছে পোলাও রান্না করা শিখাই দিছে। তো বড় ছেলেরা বলে একদিন পোলাও রান্না করে, মানে রোববার দুপুরে মানে হ্যাঁ, আমি পোলাও রান্না করে অফিসে যাওয়ার আগে আমি বললাম যে বাবা দুপুরে মানে তোমরা মানে কিছু রান্না করো, মানে আমাদের ফ্যামিলিটা এরকম যে রাতে মা মূল ডিশটা রান্না করে যায়, সকালে হয়তো আমি মানে ভাত বা অন্য নাস্তাটা এভাবে তৈরি করে বলি যে দুপুরটা যাতে তোমরা একসাথে খেয়ে নিও। তো ওই দিন আর আমার হাতে সময় ছিল না, একটু আমি আর্লি বের হয়ে গেছি। আমি বললাম যে তাইলে তুমি ইয়ে করো, তুমি তো যেহেতু পোলাও রান্না শিখছো, তোমরা মা ছেলে তিনজনে যতটুকু লাগে তুমি রান্না করে মাকে সারপ্রাইজ দিও। তো ওইটাই জীবনের লাস্ট সারপ্রাইজ। আমি আবার রাতে ফিরে বললাম যে দুপুরে কি খেয়েছিলে, যেহেতু আমি কিছু করে যাইনি। মানে আমরা বেসিক্যালি কি হোমওয়ার্কের দিক দিয়ে সবাই আমার বাচ্চাদের মা এমনভাবে ট্রেন্ড করে ফেলছে। সেই দিন এক আমাদেরই স্কুল ফ্রেন্ড আসছে, মানে ওর মারও ফ্রেন্ড আমারও ফ্রেন্ড। তো ও বলতেছে যে তুই ইয়া করবি, মানে তুই বাচ্চাদের এগুলোও শিখেছে। বল যে দেখ আমি বাচ্চাদের সেলফ ডিপেন্ডেন্ট বানায় যাচ্ছি যাতে আমার অবর্তমানে সব কিছু করে খেতে পারে। তো আজকে আল্লাহ জানি না সেই জিনিসটাই সত্য হয়ে গেল যে আমার ছেলেরা ঘর গুছাতে পারে, আমার ছেলেরা টুকটাক রান্না করে, মানে অ্যাটলিস্ট তারা কোথাও গেলে ঠেকবে না। হ্যাঁ, বলে যে আমি তো আর চিরদিন থাকবো না, আমরা বাবা মা, ওরা যাতে কারো মুখাপেক্ষী না হয়। হ্যাঁ, তো এই প্র্যাকটিসটাই চলতো। এবং মানে বেসিক্যালি হলো সময়ের প্রয়োজনে হয়তো আজকে অনেকে অনেক কিছুই জানতেছে, কিন্তু আমরা বেসিক্যালি ওই নিজেদের গণ্ডির বাইরে কোনো কিছু ওইভাবে মানে এক্সপ্রেস করতাম না। আপনার কাছে কি মনে হয় কিনা এরকম কিছু? আমি অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ আছেন, আসবো তার কাছে, যে কোথাও কি কোনো প্রশ্নটি খুবই করা উচিত না তো বলি, কোথাও কি কোনো গাফলতির কোনো চিহ্ন কি দেখেছেন যে চিকিৎসা বলি আমরা বা তাদেরকে রেস্কিউ করা, কোথাও এরকম কিছু মনে হয়েছে আপনার কাছে? অ্যাজ এ সেন্স আমি মানে আমার ওই টাইমটুকু যে 7 থেকে 8 ঘন্টা ধরেন, একটা থেকে আমার রাত 12টা পর্যন্ত, এই টাইমটুকুই তো আমি এই সিচুয়েশনে এই সিকোয়েন্সের সাথে ছিলাম। তো মানে ওই দিনের প্রেক্ষিতে মানে আমার মনে হয় বাংলাদেশের যেই ওভারঅল সিচুয়েশন, তার মধ্যে মনে হয় প্রত্যেকটা মানে ভিক্টিমাইজ পেশেন্ট সর্বোচ্চ চিকিৎসাটা পেয়েছে। এটা আমি যদি অস্বীকার করি তাহলে এটা মানে ভুল হবে। কারণ দেখেন, উত্তরাটা হলো ঢাকা শহরের সবচেয়ে মানে নর্থ সাইডের
শহর, আর বার্ন ইউনিটটা হলো ঢাকার সাউথ সাইডে। এইখান থেকে এই ডিস্টেন্সটুকু নর্মালি একটা নর্মাল গাড়িতে আসলে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, কিন্তু ওই দিন বিশ্বাস করেন আমার মনে হয় যে 15 to 20 মিনিটসের মধ্যে প্রত্যেকটা পেশেন্ট এই রাস্তাটুকু কভার করছে। তো সেই ক্ষেত্রে রাস্তার ম্যানেজমেন্ট, যে হ্যাঁ এলিভেটেড দিয়ে আসছে অ্যাম্বুলেন্স ফাইন, কিন্তু এলিভেটেড দিয়ে তো ফুল কভার করতে পারে নাই, হয় ফার্ম গেট দিকে নেমে আপনার বার্ন ইউনিট পর্যন্ত রাস্তাটা পুরা মানে সুন্দরভাবে ম্যানেজ। আমি কারণ হুন্ডায় ছিলাম, আমি যেটা নিজে ফিল করছি, মানে কখনই এই টাইমের মধ্যে আসা যায় না, এবং আসা মাত্র পেশেন্টগুলোকে ডাক্তাররা জরুরি ইউনিট থেকে প্রত্যেকটা ইউনিটে মানে সর্বোচ্চ দিয়ে, মানে সেইখানে কোনো আপনার কেউ কারো ব্যক্তির স্বার্থ নিয়ে আমার দৃষ্টিতে মনে হয় না যে ওই দিন কাজ করছে। এবং অনেক ডাক্তার হয়তো ডিউটি শেষ বা ওই দিন তার ডিউটি নাই, তারা কিন্তু নিজের স্ব ইচ্ছায় ব্যাক করে আসছে। আমারই পরিচিত 2-3 জন ফ্রেন্ড আছে, যেহেতু আমরা শাহিন স্কুলে পড়ালেখা করছি, ঢাকা শাহিন, কর্মীটলা শাহিন, 2 শাহিনই আমার পড়ালেখা। আমাদের শাহিন স্কুলের ওই সময়ের আমাদের যে 90s সেশনের প্রচুর বন্ধুবান্ধব আছে যারা ডাক্তার। ওইখানে আমি আমাদের পরিচিত বন্ধু পেয়েছি ডাক্তার, বলে দোস্ত যখন এটা শুনলাম বন্ধু থাকতে পারিনি, এইসব করছি। হ্যাঁ, বলে যে আমাদের কেউ বলতে হয় না যে তোমাদের রেসপন্সিবিলিটি, তোমরা আসো। ঘটনা শোনার সাথে সাথে যেহেতু অনেকে হয়তো তার ডিউটি শেষ করে চলে যাচ্ছিল, চলে যাচ্ছে, আবার ডাক্তার আবার ফিরে আসছে, আবার এরকম ফিরে এসেছে। অনেক মানে এটা মানে, এবং প্রত্যেকটা ডাক্তার প্রত্যেকটা পেশেন্টকে তার সর্বোচ্চ দিয়ে বাঁচানোর মানে ট্রিটমেন্ট করার চেষ্টা করছে। এটা যদি আমি আবারও দৃঢ় কণ্ঠে বলতে পারি, এটাকে যদি কেউ কোনো মানে পলিটিসাইজ বা অন্য কিছু করতে যায়, জিনিসটা অসত্য। মানে প্রত্যেকের মানুষের হিউম্যানিটি যে আছে, মানে জাতির যে দুর্যোগ মুহূর্তে, সত্যি কথা কি ওই দিন আমি এটা পাইছি, যেহেতু আমি পেয়েছি, আমি এটা অস্বীকার করি কিভাবে? নিশ্চয়ই। এবং আমি ডাক্তার নার্সেস যারা ঢাকা মেডিকেল সহ অন্য জায়গায় তারা যে সহযোগিতা করেছে, নিশ্চয়ই ডাক্তার তো আমাদের আমি একটু বলতে চাই, একটা পেশেন্ট মারা গেছে, সম্ভবত একটা নার্স ডিউটির থেকে চলে গেছে, তখন ওই পেশেন্টটা বলতেছিল যে আপু তুমি চলে যাচ্ছ, ওই নার্সটা বাসায় গিয়ে শুনে যে ওই পেশেন্টটা মারা গেছে। তো ওই বলে যে আমি কেন আসলাম, মানে এই যে রিয়েলাইজেশনটা দেখেন। হ্যাঁ, তাইলে নার্সটা তার সর্বোচ্চ যতক্ষণ ছিল দিয়েছে। বলে যে আমি যদি না আসতাম, আরেকটা ঘন্টা পরেই আসতাম, তাও তো বাচ্চাটার যেই আকুতিটা ছিল যে আপু তুমি চলে যাচ্ছ, আমার শুনতে হইতো না। তাইলে এইটাই হলো গিয়া দেখেন, মানে যে মানুষ যে সময়ের প্রয়োজনে যে রিয়েল হিরো হওয়ার যে টাইমটা, আমরা সবাই মানে আশরাফুল মাখলুকাত হিসেবে আমরা সবাই শ্রেষ্ঠ, কিন্তু মানে আপনার টু দ্য টাইমে এক্সিকিউশন টাইমটায় কে বীর কে শুধুমাত্র এক্সিকিউশন টাইমে যে এক্সিকিউট করতে পারে। এক্সিকিউশন টাইমের আগে কিন্তু আমরা সবাই বীর, কিন্তু টু দ্য টাইমে বীরকে, এইটাই হলো কোশ্চেন। দর্শক, আমাদের সাথে অধ্যাপক হারুনুর রশিদ আছে, তার কাছ থেকে আলোচনায় ফিরবো এবং বার্ন ইউনিটের ম্যানেজমেন্ট নিয়ে আমরা কথা বলবো। বিদেশি চিকিৎসকরা আসছে সেটি আমরা জানবার চেষ্টা করব। একই সাথে আমরা জানবার চেষ্টা করব এই ধরনের ঘটনার সময়, দুর্ঘটনার সময় উৎসুক জনতার যেটা ভিড় থাকে সেটি নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা মাইলস্টোন ট্র্যাজেডির শিক্ষকদের আত্মত্যাগ নিয়ে আমরা কথা বলছিলাম, দুজন শিক্ষকের কথা আমরা বলছিলাম, এবং মাহরিন এবং মাসুকার কথা। তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। আমরা রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করাকে সবচেয়ে বড় করে দেখব না, আমরা দেখব যে মানবতার যে বাতিঘর, সে বাতিঘরে যে দুজন শিক্ষক তাদের জীবন দিয়ে উৎসর্গ করে গেলেন, সেই উৎসর্গিত জীবন নিয়ে আমরা আবার ওই আলোচনায় ফিরে আসবো। ইসলামী উদযাপন শুভরাত্রিতে আমরা ছোটটা বিরতি নিচ্ছি। ইসলামী উদযাপন শুভরাত্রিতে আমরা শেষ বিরতির পর আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম মাইলস্টোন ট্র্যাজেডি শিক্ষকের আত্মত্যাগ নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সাবেক সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ, রয়েছেন মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত স্কুল ও কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরীর স্বামী, রয়েছেন আমাদের সাথে জনাব মনসুর হেলাল, আমাদের সাথে রয়েছেন শিক্ষিকা মাহরিন চৌধুরীর ভাই জনাব মুনাফা মুজিব চৌধুরী। আমরা শেষ মুহূর্তের আলোচনায় আমি প্রশ্নটা তুলে রেখেছিলাম, যেটি আমাদের
মেহেরিনের স্বামী, প্রয়াত মেহেরিনের স্বামী, তিনি বলছিলেন যে কোথাও কিন্তু চিকিৎসা থেকে আরম্ভ করে ট্রাফিক থেকে আরম্ভ করে কোথাও কোনো রকম কোনো ত্রুটি তিনি ভিকটিম পরিবারের সদস্য হিসেবে কোথাও কিন্তু তিনি পাননি। এখন যেটি হচ্ছে যে আমাদের এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে তখন আমরা দেখি যে আসলে ম্যানেজমেন্টটা কেমন হয়, উৎসুক জনতার ভিড় কেমন হয়। আমরা এই ক্ষেত্রে দেখেছি যে বিদেশি চিকিৎসকরাও এখানে এসেছে এবং সরকার বা রাষ্ট্রীয়ভাবে নানা রকম কর্মপরিকল্পনা গ্রহণ করেছে কীভাবে একটি মানুষের প্রাণও যদি বাঁচানো যায়। আপনার বিশ্লেষণ। ধন্যবাদ। আসলে সেদিন এই ঘটনাটা আমি একটু উল্লেখ করতে চাই। সেদিন আমাদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পেশাজীবীদের একটা সম্মেলন ছিল, সম্মিলিত পেশাজীবীদের সম্মেলন। সেখানে চিকিৎসক, ইঞ্জিনিয়ার্স, কৃষিবিদ, তাদের একটা বিরাট সমাবেশ, প্রায় 5-6 হাজার লোক সেদিন সমবেত হয়েছিল। প্রধান অতিথি ছিল আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। তো আমিও সঙ্গত কারণেই সেখানে ছিলাম। তো আই ওয়াজ এ পার্টিসিপেন্ট ওভার দেয়ার। তো হঠাৎ করেই ওনার তরফ থেকে আমাদের কাছে খবর আসলো যে যারা চিকিৎসক, যারা সরাসরি একেবারে ইনভলভ না এই প্রোগ্রামে, তারা যেন ঢাকা মেডিকেল কলেজে যায়। তো আমি উইথ ওয়ান অফ মাই টিমমেট, আমরা বেশ কয়েকজন আমরা তখন ঢাকা মেডিকেল কলেজে রাশ করলাম। তো যাওয়ার পরে এই ঘটনা দেখলাম ওখানে। তো ওইখানকার চিকিৎসক যারা ছিল, দেখলাম যে যারা দায়িত্বপ্রাপ্ত, বিশেষ করে ওইখানে বার্ন ইনস্টিটিউটে আপনার আরএস যারা থাকে, রেসিডেন্ট সার্জন, তারা মূলত সমস্ত চিকিৎসা ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করে। তো ওইখানে যে 3জন আরএস ছিল, 3জনই উপস্থিত। তো আমরা বললাম যে তোমরা কি ডিউটিতে ছিল? বললাম যে না, আজকে অনেকেই মানে টাইমিংটা এমন হয়েছে যে শিফটিং টাইম, দে আর গোয়িং টু হোম, ঠিক ওই সময় হয়েছে রুগীগুলো আসা শুরু করছে। কাজেই যারা বিকেলের এবং যারা যাচ্ছিল সবাই তারা ওই সময় অ্যাটেন্ড করতে পেরেছে। এবং আমি যাওয়ার পরে দেখলাম যে ওইখানে অলরেডি ডাইরেক্টর অফ দি হসপিটাল, ডাইরেক্টর অফ দি বার্ন ইনস্টিটিউট, তারপরে আপনার ওইখানকার যে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এভরিওয়ান ওয়াজ প্রেজেন্ট। এবং পেশেন্ট যতগুলি ছিল সবাইকে ওরা অ্যাটেন্ড করছে। এবং আইসিইউ, এইচডিইউ এগুলির ম্যানেজমেন্টের জন্য দৌড়াদৌড়ি হচ্ছে। তো একটা জিনিসই আপনি যেটা বললেন যে অহেতুক একটা ভিড়, যেটা আমাদের সব জায়গায় সব কিছুকে ব্যাহত করে, ওই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছিল আর কি। যে প্রয়োজন ছাড়া অনেক লোক সেখানে ভিড় করছিল, যাতে চিকিৎসার কিছুটা ব্যাহত হচ্ছিল। বিশেষ করে ধরেন আইসিইউতে অথবা এইচডিইউতে বাইরের লোকরা যখন প্রবেশ করে তখন কিন্তু দ্যাটস এ রেস্ট্রিক্টেড এরিয়া। ওইখানে ওরা রুগীর ভালোর চেয়ে খারাপ করার একটা অংশ হয়ে দাঁড়ায় কিন্তু। তো সেই জায়গাটায় আমাদের সিভিক সেন্সটা যদি কাজ করতো তাহলে আমার মনে হয় যে জিনিসটা আরও ভালো হতো। তবে সার্বিকভাবে সেই দিনকার যে ম্যানেজমেন্ট, আমরা পরবর্তীতে আমরা দেখলাম যে উপদেষ্টারাও গিয়েছিলেন 6 জন ওখানে। তো সব মিলে এভরিথিং ওয়াজ প্রপারলি ডান। এবং কিন্তু দুর্ভাগ্যবশত যে বার্নগুলি ছিল তার ম্যাক্সিমাম পেশেন্টের বার্ন ছিল 40 থেকে প্রায় 100%। তো 40%-এর উপরে বার্নের পেশেন্ট আসলে বাঁচানো যায় না, ইটস ভেরি ডিফিকাল্ট। যার কারণেই কিন্তু আপনারা জানেন যে এ যাবৎকালের মধ্যে প্রায় 35 জনের মতো মারা গিয়েছে। হ্যাঁ, আজকেও মনে হয় 2 জন মারা গিয়েছে আজকে। আরো 4-5 জন খুব ক্রিটিক্যাল, আরো আর 7-8 জন ক্রিটিক্যাল। আজকে আমি এখানে আসার আগে আমি কথা বললাম যে আরএসজি আছে ওর সাথে, ওরা বললো যে there are 7 to 8% মানে রিয়ালি ক্রিটিক্যাল। এর মধ্যে 4 জন আছে আইসিইউতে, এইচডিইউতে আছে প্রায় 7 জনের মতো, 11 জন এইচডিইউতে। জি, আমরা আলোচনা যদি আসি, এখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কথা বললেন। আমি দেখেছি, আমরা টেলিভিশনে দেখেছি যে প্রোগ্রাম স্থগিত করে দিল এবং পরবর্তী দিনের কার্যক্রম সব কিন্তু স্থগিত করা হলো। আমরা যতটুকু পত্রপত্রিকায় দেখতে পেয়েছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে মেহেরিন চৌধুরীর পরিবার বা আপনাদের একটা আত্মীয়তা ছিল, সেটি কিন্তু কখনো প্রকাশিত হয়নি বা করা হয়নি। কি রিলেশন বা কি ছিল? মানে মানুষ তো এখন সবাই জনাব তারেক রহমান সাহেবের আত্মীয়তায় পরিচয় দিতে ভালোবাসেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মীয়তা দিতে ভালোবাসবেন, খালেদা জিয়ার সাথে সখ্যতার সবাই কথা বলবার চলবেন। মেহেরিন চৌধুরী কাছাকাছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের হওয়ার পরও এটি কিন্তু আমরা তার মৃত্যুর পরে জেনেছি। এটা আমি বলে একটা বলেন মনে হয়। তো আসলে জিনিসটা হচ্ছে এরকম যে
সম্পর্কটা হচ্ছে এরকম যে আমার বাবা মানে আমার আব্বু আর হচ্ছে জিয়াউর রহমান, ওনারা হচ্ছে মানে উনি হচ্ছে ওনার খালাতো ভাই। মানে মেহেরিন চৌধুরীর বাবা মানে আপনার বাবা আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপন আপন খালাতো ভাই। আপন খালাতো ভাই। জি, আচ্ছা। মানে আমার দাদু আর ওনার মা, ওনারা হচ্ছে বোন আর কি, আপন বোন আর কি। তো ওই জায়গা থেকে আসলে এটা একটা একদমই একটা খুব ক্লোজ পারিবারিক সম্পর্ক আর কি। তো আমরা হচ্ছে রংপুর নীলফামারী আমাদের বাড়ি, আর আমার দাদু হচ্ছে বগুড়ার ওইদিকে আর কি, যেটা জিয়াউর রহমানের ওখানকার। তো জিনিসটা আসলে কেমন, এটা আসলে আমাদের ফ্যামিলির মানে আমি জানি না, মানে আমাদের ফ্যামিলি জিনিসটা সবসময় এরকমই যে আসলে ইনক্লুডিং মানে প্রচার বিমুখ মানে কি যে জিনিসটা ধরেন আছে না, মানে উনি তো আত্মীয়, তো আমরা তো সব মানে মানে প্রসঙ্গ না উঠলে তো আপনি আপনার আত্মীয়র কথা সবাইকে বলেন না, সো যার সাথে প্রসঙ্গ উঠে তাকে বলেন। মানে এটা ইনক্লুডিং জিয়াউর রহমান সাহেবের ওনার মানে আমার চাচার ওনার ছোট ভাই, যেরকম ওনার ছোট ভাইকেও কিন্তু আমরা যেটা জানি যে খুব কম মানুষজনই চিনে, কিন্তু জি মারা যাওয়ার পর অনেকে জানতে পারছে। বাট ওই যে বিলু চাচা বলতাম আমরা, বিলু চাচা, সো বিলু চাচা যেরকম আমাদের উনি পর্যটক ডিএজি ছিল, তো উনি কিন্তু আমাদের মানে একদম মারা যাওয়ার আগ পর্যন্ত ওনাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, সব সময় আসতো, রোজ ঈদের সময় এরকম ছিল। সো এটা আসলে আব্বুদেরকে আমরা দেখছি যে কখনো আসলে মানে আত্মীয়র জায়গা থেকে আত্মীয়তা, আর আত্মীয়র বিষয়টা এরকম হচ্ছে আত্মীয় দেখা যায় যে যখন কোনো একটা আত্মীয় কোনো সমস্যায় থাকে তখনই আরো বেশি দেখা যায় যোগাযোগ হয়। সো সম্পর্কটা আমরা এরকমই দেখছি। সো আমরাও আসলে কখনো এগডানে আসলে বলার মতো কোনো কারণ খুঁজে পাই না যে হুট করে আপনার সাথে পরিচয় হলো আমি আপনাকে কেন বলবো, মানে এরকম বিষয়টা না, কিন্তু একটা জিনিস আবারও কিন্তু মানুষের জনমনে আসলো, সেটি হচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেরকম ছিলেন তার পরিবারের সদস্যরা কিন্তু এই যে আত্মত্যাগের কথা, জি আমরা যদি পরিবারের সেই ব্লাড কানেকশনের কথা বলি, এই শিক্ষা এই দীক্ষা হয়তো বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পরিবার থেকে হয়তো মেহেরিন চৌধুরী নিয়েছেন। তিনি হয়তো বা সাবেক রাষ্ট্রপতি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছেন, অনুসরণ করেছেন কিভাবে দেশের জন্য মানুষের জন্য কাজ করেছেন। আমি মনসুর হেলাল ভাই যে কথাটা আমরা বলছিলাম যে এই জুলাই বিপ্লবের পরিবর্তনের পর সবাই তো চেষ্টা করেছে যে কে জিয়া ফ্যামিলির সদস্য, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মীয়তা, কিন্তু আমরা কিন্তু এটা জেনেছি পরে। যদি বলেন তাইলে আমি একটা ঘটনার কথা একটু বলি। আমরা 2024 সালের মার্চ মাসে মানে রোজার ঈদের পরে মানে বেগম খালেদা জিয়া প্রাইম মিনিস্টার মানে যে চাচির সাথে আমার ওয়াইফ বলল মাহিরিন যে আমি একটু চাচির সাথে দেখা করব, দেখো তুমি কোনোভাবে একটু ব্যবস্থা করতে পারো কিনা। তো আমি সামহাও একটা ব্যবস্থা করছি। তো সেই ডেটে মানে আমরা মানে এটা তো জুলাইয়ের আগে আর এটা জুলাইয়ের আগের ঘটনা। আচ্ছা, জুলাইয়ের আগের ঘটনা, 24 সালের মার্চ মাসের ঘটনা। আচ্ছা, দ্যাট মিন্স তখন মানে আওয়ামী লীগ সরকারের পতন হয়নি, তখন আওয়ামী লীগ সরকার মানে 2004 এর নির্বাচনের পরে নতুন করে রিফর্ম। আচ্ছা আচ্ছা। তো আমরা বললাম যে দেখো আমরা যাব, আমরা তো কোনো মানে আত্মীয়তার সম্পর্কে যাব, আমরা তো দল মত নির্বিশেষে, কারণ আমি কোনো পলিটিক্সও করি না, তুমিও করো না, ও করে না, মানে আমার ওয়াইফ বলতেছে। আমি কই সেটা ঠিক আছে, তারপরে তুমি যেহেতু অনেকদিন পর দেখতে যেতে মানে তুমি যেহেতু যেতে চাচ্ছ এখন, বলে যে সবসময় তো ঈদে চাচির সাথে দেখা করতে যেতাম, তো আমার খুব ইচ্ছা হয়েছে আমি যাব, তুমি ব্যবস্থা করো। আমি আচ্ছা ঠিক আছে। তো আমি বললাম যে তোমাকে নিয়ে যাব। তো ওইভাবে ওই একটা টাইমে আমি ইয়ে করে নিয়ে গেছি। তো যাওয়ার পরে হসপিটালে তো মানে বুঝতেই তো পারতেছেন রেস্ট্রিক্টেড, সেই সময় ওইভাবে ঢোকাও রেস্ট্রিক্টেড ওনার সাথে। তখন তিনি পিজি হাসপাতাল না, তখন হলো গিয়ে এবার। আচ্ছা, তো এবার কেয়ারে গেলাম। এবার কেয়ারও বলতেছে যে আপনারা আসছেন দেখা করতে পারেন, যে আপনি একটু জাস্ট ফোন দেন, শুধু ফোন দেন, আর কিছু বলতে হবে না, বলবেন যে মানে আমার শ্বশুরকে, ওনার নাম ছিল মহিতুর রহমান চৌধুরী, ওনাকে সবাই বেসিক্যালি চিনতে হলো এমআর চৌধুরী নামে, যে এমআর চৌধুরীর মেয়ে আসছে দেখা করতে, এইটুক বললেই হবে, আর কিচ্ছু বলতে হবে না। যখন ইন্টারকমে বলে দিল যে এমআর চৌধুরীর মেয়ে আসছে,
তো উপর থেকে ক্লিয়ারেন্স দিয়ে দিল, তো উপরে গেল। আমরা উপরে গেলাম, তখন ফ্লোর মেবি 7th। তো যাওয়ার পরে আমরা দেখা করলাম। তো মানে জাহিদ ভাই, ডক্টর জাহিদ, যিনি ওনার ব্যক্তিগত চিকিৎসক, জাহিদ ভাই বলে যে ভাই আপনারা তো বের হয়ে যাওয়ার পথেই অ্যারেস্ট হয়ে যাবেন। বলেন যে ভাই, তখন আমরা বললাম যে ভাই দেখেন, আমাদের অ্যারেস্ট করে মানে নিবে কি নিবে না এটা পরের হিসাব, কিন্তু আমরা তো কোনো দলীয় ব্যানারে আসি নাই। আপনি তো আমাদের রক্ত থেকে আত্মীয়তার সম্পর্ক কেউ মুছে দিতে পারবেন। মুছতে হলে আমার শরীরের, আমার ওয়াইফ বলতেছে যে আমার শরীরের পুরো ব্লাড চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সুতরাং একটা আমার শরীরের পুরো ব্লাড তো আপনি চেঞ্জ কেউ করতে পারবে না। তো সুতরাং আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমরা আত্মীয়তার সম্পর্ক, আমরা আসছি, দেখা করলাম। হ্যাঁ, সুতরাং ভাইয়া আমাদের কোনো মনে হয় না সমস্যা হবে। তো এইভাবে মানে অ্যাকচুয়ালি মানে ও ছিল হলো যে প্রচার বিমুখ। হ্যাঁ, এবং কেউ জানতো না। ইভেন মানে আমি এজ এ স্বামী হিসাবে আমার কোনো কলিগ সেকশন, মানে আমার যারা পরিচিত, তারাও খুব একটা জানতো না যে আমি এই পরিবারের সাথে আমার রিলেশন, আমার ওয়াইফ এই ধরনের একটা পরিবার বিলং করে। হ্যাঁ, এবং আমার ওয়াইফের বিভিন্ন কলিগরা পর্যন্ত জানতো না, যারা সুদীর্ঘ মানে ও মাইলস্টোনে 17 বছর যাবৎ কাজ করে। তো এই 17 বছরে ওর যেই মানে সহকর্মীরা আছে, সহকারীরা আছে, কেউ জানতো না। হয়তো খুব দু একজন জানতো, অন্যভাবে জেনে আসছে। আইসা উল্টা প্রশ্ন করতো ওকে যে মিস, আপনার এত বড় একটা সম্পর্ক থাকার পরও আপনি কখনো বলেন না? বলে যে ভাই মানে মানে আত্মীয় তো আত্মীয় হইতেই পারে, তাতে আমার তো নিজের বলার কিছু নাই। আমি বললেও আত্মীয়, না বললেও আত্মীয়। সুতরাং আমি প্রচার, এইটাই ছিল তার প্রচার। এবং নিশ্চয়ই যেটি বললেন, আপনি ঝুঁকি নিয়ে তার সঙ্গে দেখা করতে গেলেন এবং ডাক্তার জাহিদ ভাই বললেন যে বাইরে গেলে গ্রেপ্তার হতে পারেন, এবং মেহেরিন অত্যন্ত বিচক্ষণতার সাথে বললেন আমার রক্ত তো চেঞ্জ করা যাবে না, আমি গ্রেপ্তার হলে হতে পারি, আমার রক্ত তো চেঞ্জ করা যাবে না। আমি শেষ করতে চাই ডাক্তার হারুনুর রশিদ ভাই, কীভাবে আমরা কনক্লুশন থাকবো এই ট্র্যাজেডি, এই আলিঙ্গন? আমার মনে আছে লঞ্চ দুর্ঘটনায় একজন নারী মারা গিয়েছিল, এবং যখন তার লাশ নদী থেকে উঠানো হয় তখন কিন্তু তার সন্তানকে আঁকড়ে ধরা, মানে মা এবং সন্তান দুজনের লাশ কিন্তু একসাথে উঠানো হয়। সেই স্মৃতি কিন্তু আমাদের মনে পড়ে। সেই বহু বছর আগে সেই লঞ্চ দুর্ঘটনায়, চাঁদপুরে কোথাও লঞ্চ দুর্ঘটনা, মানে তার সন্তানকে সে বুকে নিয়েই কিন্তু সে মরে গেল, সে কিন্তু সাঁতরে কিন্তু উপরে উঠেনি। আপনি কি দিয়ে শেষ করতে চান? না, এই ঘটনা এমন একটি ঘটনা, আমি মনে করি পুরো জাতিকে কিন্তু নাড়া দিয়েছে। আর একটি জিনিস ভাই যেটা বললো, আসলেই দলমত নির্বিশেষে সেদিন কিন্তু ঢাকা মেডিকেল কলেজমুখী সমস্ত স্রোত সেদিন ছিল। কিছু কিছু ঘটনা জাতিকে ঐক্যবদ্ধ করে, এটা কিন্তু অনেকটা সেই ধরনের একটি ঘটনা ছিল। তাই মনে করি এই ঘটনাগুলিকে আমরা যেন ভুলে না যাই, সেই জন্য উচিত হবে এই ঘটনাগুলিকে আমাদের পাঠ্যপুস্তক ইত্যাদিতে সন্নিবেশিত করা, যাতে করে আমাদের যারা আপকামিং জেনারেশন তারা জানতে পারে যে আমাদের দেশে এরকম মহিষী মহিলা ছিল, যারা তার সন্তানের জন্য নিজের জীবনকে বিপন্ন করেও তার নিজের জীবনকে, সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে এবং নিজের জীবন দিয়েছে। এটা যদি পাঠ্যপুস্তকে সে পড়ে, তার মনে কিন্তু এক ধরনের মার প্রতি শ্রদ্ধাবোধ, মেয়েদের প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে যাবে, শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধ বাড়বে। আমার মনে হয় এটা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত। এটা অত্যন্ত হৃদয় বিদারক কিন্তু শিক্ষণীয়। এটার থেকে আমরা কিন্তু জাতি হিসেবে অনেক কিছু শিখতেও পারি। আমার মনে হয় এগুলো যদি সন্নিবেশিত করা হয়, এটা ডেফিনেটলি উইল বি বেনিফিটেড অ্যাজ এ নেশন। মনসুর আহমেদ শেষ করতে চাই, কি দিয়ে শেষ করবেন? শোকগাথা তো অনেক শোনা হলো, হয়তো বা বেঁচে যতদিন থাকবেন এই শোকগাথা নিয়ে বেঁচে থাকবেন। দুই ছেলে 15 বছর বা 13.5 বছর বড় হবে, একসময় তারা হয়তো বা যদি বিয়ে শাদীর কথা বলছেন বিয়ে শাদী করবেন, আপনিও হয়তো আরও বয়স বাড়বে, আমরাও বয়স বাড়বে, কিন্তু এই স্মৃতি নিয়ে আপনি কতখানি নিজকে শক্ত অবস্থান রেখে বেঁচে থাকবার তাগিদ অনুভব করছেন? এখন এই ক্ষেত্রে বলার মানে তেমন কিছুই নেই। মানে আলটিমেটলি মানে আমার দুই ছেলে সন্তানের ভিতরেই তো তার মায়ের ছায়াটা আমার খুঁজে নিতে হবে। হয়তো সময়ের প্রয়োজনে তারা হয়তো
প্রাকৃতিক নিয়মই একটু দূরে চলে যাবে। আর স্নেহ মমতা সম্পর্ক সবসময় কিন্তু ডাউনওয়ার্ডস, এটা কিন্তু আপওয়ার্ডস না। আমি যেমন আমার ছেলে মেয়েকে যতটুকু ভালোবাসি, একসময় আমি আমার বাপ মাকে তার থেকে বেশি ভালোবাসতাম। যখন আমার ছেলে মেয়ে হলো, তাদের শেয়ার তারা নিয়ে নিল। এখন আমার ছেলে মেয়ের যখন আবার ছেলে মেয়ে হবে, তারা শেয়ারটা কিন্তু তাদের কাছে চলে যাবে। এটা প্রাকৃতিক নিয়ম। সুতরাং সেই ক্ষেত্রে প্রকৃতির নিয়ম অনুসারেই আমার চলতে হবে, মানিয়ে নিতে হবে, এটাই হলো সবচেয়ে বড় কথা। আর সেই সাথে আমি সত্যি কথা কি, এই মাইলস্টোন ট্র্যাজেডির যারা এই পর্যন্ত মানে আহত এবং নিহত প্রত্যেকটা পরিবারের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভাই সমবেদনা। মানে আর এই ক্ষেত্রে আমার যদি কোনো কিছু করার থাকে, কেউ যদি আমার সাথে মানে আমি চেষ্টা করব যোগাযোগ করার অনেকেই, যেহেতু এটা মাইলস্টোন মানে উত্তরা বেশ কেন্দ্রিকই অনেক পরিবার ম্যাক্সিমামই। তো আমি আমার মানে সামর্থ্য অনুসারে গিয়ে তাদের সাথে দেখা করা এবং তাদের আমি একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব, কারণ তাদের ফিলটা আমি বুঝতে পারবো, কারণ আমিও ভিক্টিমাইজ। তো সেই দিক থেকে এবং একটু বলি যে মাহিরিন মিস, মাসুকা মিস, বিশ্বাস করেন ওই দিন রাত্রে মাসুকা মিস সম্ভবত তাকে 11টা কি 11:30টার সময় ফোন দিছে মাহিরিন মিসকে। মাহিরিন মিসকে, আচ্ছা। যেহেতু মাসুকা মিসের কোঅর্ডিনেটর হলো মাহিরিন মিস। তো ফোন দিয়ে বলে, আমি ফোন বাজতেছে, চার্জে ছিল, আমি নিয়ে দিলাম। আমি বললাম যে এই দেখো তোমার মাসুকা ফোন দিয়ে, আমি এমনি বলতাম মানে ওর যে টিচারটি, আমি দেখো তোমার মাসুকা ফোন দিছে, মনে হয় কোনো প্রবলেম। তো পরে ফোনে কথা বলার পরে আমি বললাম যে মাসুকা মিস কি মানে কি এত রাতে ফোন দিছে কেন? বলে যে ও বললো যে ওরে কেউ ভালোবাসে না, এক আল্লাহ, মানে আল্লাহ আর হইলো তুমি ছাড়া। হ্যাঁ, এই কথা আমাকে সে বলবে এই জন্য। আমি বলি যে এত রাতে এটা হয়তো একটু কোনো কারণে হয়তো ডিপ্রেসড, হ্যাঁ এই জন্য হ্যাঁ ফোন দিছিল। তো আমি আবার একটু কথা বললাম, তাতে ওর মন ভালো হইলো, তখন ও আমার এই কথাটা বললো। তাহলে মাসুকা মিস এবং মাহিরিন আপনার স্ত্রী দুজনের মধ্যে খুব ভালো সখ্যতা ছিল। হ্যাঁ, আলটিমেটলি ওইখানে ওর মানে ওর যেই ডিপার্টমেন্টে ওর আন্ডারে যতটা টিচার, আপনি যদি এখন যারা বেঁচে আছে, হয়তো কিছু টিচার ইনজুর্ড হয়েছে, আর বাকি দেখবেন যে প্রত্যেকটা টিচারই বলবে যে অ্যাজ এ মানে টিচারদের কাছ থেকে যারা আমার বাসায় আসছে এই মুহূর্তে, ব্যক্তিগতভাবে আয়শা দেখা করে গেছে, তারা প্রত্যেকেই বলে যে মাহিরিন মিস ছিল আমাদের আমব্রেলা, আমাদের মাথার উপরে। এখন মানে সেই জায়গা থেকে তো আমি মনে করব যে হয়তো মাহিরিন মিস ভালো ছিল বিধায়ী তাদের সাথে রিলেশনটা ওইরকম ছিল। এই আর কি। জি, শেষ করব। বোনহারা বেদনা নিয়েই তো বেঁচে থাকতে হবে, এবং স্বাভাবিক মৃত্যু তো আসলে একটা, আর অস্বাভাবিক মৃত্যু কিন্তু মানুষকে ব্যথিত করে, দুঃখিত করে। সেদিন যদি হয়তোবা মাহিরিন বা মাসুকা বা অন্যান্য যারা, তারা যদি অসুস্থ থাকতো, তাহলে হয়তো স্কুলে যাওয়া লাগতো না, বা যদি একটু আগে স্কুল থেকে বেরিয়ে যেত, তাহলে হয়তো বা এইভাবে অগ্নিদগ্ধ হয়ে তাদের মৃত্যুবরণ করতে হতো না। আপনি বোন হারানোর বেদনাকে একেবারে শেষ মুহূর্তে কীভাবে আপনি বিশ্লেষণ করবেন? আসলে আসলে মানে আমাদের মানে একদম খুব ব্যক্তিগত জায়গা থেকে বোন হারানোর জায়গাটা এরকম ছিল যে এরকম চিন্তা হচ্ছে যে আসলে আমার বাবার অনেক কাজ ছিল, অনেক কিছু করতে চাইতো, আমাদের সবাইকে বলছে যে কাজগুলার বেশিরভাগই আসলে আমার বড় আপু আসলে করছিল, আর আমরা বাকি ভাই বোনরা তাকে সাপোর্ট করতাম কাজগুলা, বা সেটা ইনক্লুডিং আমাদের দেশের বাড়ি, তাদের আরও অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম, অনেক কিছু চিন্তা ছিল। হুট করে প্ল্যানগুলো আছে, বা যে মানুষটা আসলে কাজটা করতেছিল সেটা নাই। এইটা আসলে কিভাবে আমরা পূরণ করব, বা এটা আসলে কিভাবে আগিয়ে নিয়ে যাব? কারণ উনি যেটা বললেন যে আসলে উনি এমন একটা জিনিস করে গেছেন, এটা আসলে আমরা জাস্ট কালকে পরশু ভুলে যে আবার নিজের লাইফ নিজের মতো করে আগায় যাব, এটা আসলে এরকম কোনো ঘটনা না। আমরা আসলে সারাক্ষণ চিন্তা করতেছি, বা মাথার মধ্যে সারাক্ষণ যেটা ঘুরতেছে যে আসলে এই ঘটনা তো আর 8-10 জনের সাথে হয় নাই, তাহলে এই ঘটনা হওয়ার পিছনে কোনো একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি, এটা আসলে আমরা বোঝার খুব চেষ্টা করতেছি। আসলে উদ্দেশ্যটা কি, যে আমাদের ভাগ্যে এরকম একটা কিছু কিভাবে ঘটলো, কেনই বা ঘটলো, যেখানে আমরা
আর যেখানে আপু আসলে অনেক কিছু করতে চেতো, আগের দিনও আসলে অনেক কিছু ডিসকাস করলাম আমরা, যে এটা করব এটা করব। আপুর যেরকম খুব ইচ্ছা ছিল যে গ্রামে এসে, আমাদের গ্রামের ওই পারিবারিক কিছু স্কুল টুল ছিল যেটা আমাদের ফ্যামিলি থেকে করা হয়েছে, সেগুলোর ম্যানেজমেন্ট কেমন করে ভালো করা যায়, এরকম আরও অনেক প্ল্যান্স ছিল আর কি, যেগুলো জাস্ট উনি শুরু করতেছিল। যে চাকরিতে অনেকদিন করতেছে, আমি আস্তে আস্তে এরকম আরও জিনিসপত্র করার, ইনভলভ হওয়ার চেষ্টা করব। আসলে কি যে মানে এত অসমাপ্ত টাইপের এত কাজকর্ম। আর এই যে আমরা জাস্ট যে গ্রামের বাড়িতে গেলাম, এত মানুষ এসে বলতেছে আমার সাথে আবার ওই দিন কথা হয়েছে, এক সপ্তাহ আগে কথা হয়েছে, গতকালকে রাতে কথা হয়েছে, তার মানে উনি এত ইনভলভ ছিল সব কিছুর মধ্যে। সেটা আসলে আমাদেরও এত ধারণা ছিল না যে উনি যে আসলে বিভিন্ন জিনিসের সাথে এই লেভেলে ইনভলভড আর কি। সো ভাই হিসাবে আসলে আমার চিন্তাটা হচ্ছে যে উনি যে ভালো কাজগুলো করতে চাচ্ছিল বা করছিল, সেগুলো কিভাবে আগায় নিয়ে যাওয়া যেতে পারে পরিবারের সবাই একসাথে করে, এগুলো নিয়ে আসলে চিন্তা, যে আসলে কি করতে পারি আমরা। কারণ উনি যেই জিনিসটা করে গেছে, এটাকে আসলে কোনোভাবেই কিছুদিন পর ভুলে নিজের লাইফে ফিরে গেলাম, আসলে মনে হয় না এরকমভাবে আমরা জিনিসটাকে নিতে পারবো আর কি। জি, হ্যাঁ, হারুন রশিদ ভাই, হ্যাঁ, যদি শেষ করি, 1 মিনিটে যদি সমাপ্ত করেন। আমরা আমরা ভাই বোন হারানো বেদনা, স্ত্রী হারানো বেদনার কথা শুনলাম এবং সবাই ব্যথিত। এবং এখানে একটা বিষয় যেটি আপনি বললেন, আমাদের 2 অতিথিও বললেন, যে এখানে জাতি কিন্তু ঐক্যবদ্ধ ছিল, কোথাও কিন্তু কোনো ঘাটতি ছিল না, চিকিৎসার ঘাটতি ছিল না, চিকিৎসকদের আন্তরিকতা, নার্সেসদের আন্তরিকতা, সব জায়গায় কিন্তু কোথাও না কোথাও আমরা দেখেছি প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছে। আমরা শেষ বিশ্লেষণ করে আমরা শেষ করব। তো বললাম যে জাতি হিসাবে আমাদেরকে এটা এত নাড়া দিয়েছে যে এভরি ওয়ান গট ইনভলভ যার যার ক্যাপাসিটিতে। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে সরকারও যে জিনিসটি করেছে, আপনার যে বাইরে থেকে চিকিৎসক নিয়ে আসা, এবং বাইরের চিকিৎসকরা এসে যে নতুন কিছু করেছে তা না কিন্তু, বাট ইট ইজ এ রেসপেক্ট টু দি এফেক্টেড পিপল, যে সর্বোচ্চটা করার যে চেষ্টা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো বাইরের চিকিৎসক যারা এসছে তারা আমাদের চিকিৎসকের সাথে আলাপ করেছে, আমি যেটা জানি যে তারা আমাদের চিকিৎসকদের যে ভূমিকা সেটা নিয়ে তারা স্যাটিসফাইড, দ্য ট্রিটমেন্ট ওয়াজ রাইটলি ডান। হ্যাঁ, তারা হয়তো টুকটাক পরামর্শ দিয়েছে। তবে এটা এক ধরনের জাতি হিসাবে আমাদেরকে, আমি বলবো যে যে আমরা যে বিপদের সবাই এক হয়ে যাই, একে অন্যের পাশে দাঁড়াই, এটার কিন্তু একটা প্রকাশ। এই জিনিসটা আমাদের সর্বক্ষেত্রে থাকা উচিত, শুধু এই বেলায় না, আরও আগামী দিনে আমাদের পথ চলায় যেন আমরা যে কোনো ক্রাইসিসে আমরা যেন এক হয়ে চলতে পারি, সেইটা থাকার আমার মানে আহ্বান থাকবে সবার। যে আমরা কিছুটা সময় এখনো হয়তো আছে। মনসুর হেলাল ভাই, রাষ্ট্র বা সরকারের কাছে কোনো প্রত্যাশা আছে কি না? আমি কোনো আর্থিক প্রত্যাশা নয়, মাহেরিন বা মাসুকাকে বাঁচিয়ে রাখবার জন্য, যেটি বললেন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক, আপনার কোনো প্রত্যাশা আছে কি না? এখন সেক্ষেত্রে ভাই আমি মানে হয়তো এর আগেও একটু অনেক জায়গায় একই প্রশ্ন আমাকে করা হয়েছে। আমি বিনয়ের সহিত সবাইকে একটা কথাই বলেছি, দেখেন রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্র তাদের যথাযথ সম্মান দিবে, এটা রাষ্ট্রের সত্যি কথা একান্তই তাদের চিন্তা চেতনার ব্যাপার। এবং রাষ্ট্র যারা পরিচালনা করে তাদেরও একটা দায়বদ্ধতা রাষ্ট্রের কাছে আছে। হ্যাঁ, এবং রাষ্ট্রের কৃতি সন্তানদের তারা কিভাবে মানে পুরস্কৃত করবে এবং তারা রাষ্ট্র যাতে মনে রাখে তাদের আইডিওলজিটা, সেটা কিভাবে করবে, সেই ক্ষেত্রে আশা করি রাষ্ট্র সঠিক পদক্ষেপটাই নেবে। তো এইটাই অ্যাকচুয়ালি রাষ্ট্রের নাগরিক হিসেবে তাকে তার প্রপার সম্মানটুকু রাষ্ট্র হয়তো দিবে এটা। এছাড়া আমার ধরেন যেটা বললেন যে আমার এছাড়া মানে কোনো অন্য কোনো আমার যা আছে সেটা নিয়ে আমি স্যাটিসফাইড। আমার অ্যাকচুয়ালি অন্য কোনো চাওয়া পাওয়া রাষ্ট্রের কাছে নাই। মানে তাদের কর্মের প্রাপ্য সম্মানটুকু তারা যদি পায় তাহলে অ্যাকচুয়ালি শুধু রাষ্ট্র না, মানে সব জনগণ, মানে যারা তাদের ভালোবেসে ফেলেছে, তাদের জন্য দোয়া করেছে, তারা অন্তত স্যাটিসফাইড হবে। আর সেই সাথে আমি আরেকটু জিনিস যুক্ত করতে চাই। হয়তো অনেকে আমরা বিভিন্ন মিডিয়াতে যতটুকু আমার চোখে পড়েছে, এক একজন এক এক দিকে হয়তো একটু মানে এক একজন এক এক জিনিসকে হয়তো দোষারোপ করার চেষ্টা করতেছে। হ্যাঁ, আমাদের হয়তো সামরিক বাহিনী তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে, এখন কেউই চায় না যে তার সম্মান ক্ষুণ্ণ হোক। অনেকেই বলা বলি করছে যে এয়ারফোর্স এটা না করলেও পারতো। অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট ভাই। আমি এটা একটু কেন বলতেছি, আমার বাবা এয়ারফোর্সে চাকরি করতেন,
সেই দৃষ্টিকোণ থেকে আমার জন্ম, বেড়ে ওঠা সব কিছুই, আমি 27টা বছর এয়ারফোর্স পরিবারে ছিলাম। তো এখন আমি তো ভিতরের খবরটা জানি। আমার যে বিগ লস হয়েছে, এই লস তো ভাই আমি কোনোভাবেই মানে মিনিমাইজ করতে পারবো না। তো সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমরা কারোর প্রতি ব্লেম না দিয়ে, এবং আমাদের একটাই মানে আকাঙ্ক্ষা থাকবে যে ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা ঘটার আগেই আমরা এগুলাকে প্রিকশন করতে পারি, এবং যাতে আমরা আরও মানে আমাদের কারো জীবনে যাতে এরকম ঘটনা না হয়, এবং আমরা যা কিছু বলি যৌক্তিক ওয়েতে যাতে বলি, কেউ যাতে এটাতে কোনো মানে ইন্টারেস্ট নেওয়ার চেষ্টা না করি। প্রিয় দর্শক, আমরা শেষ করছি, এবং একেবারেই যে চমৎকার কথাগুলো প্রয়াত মেহেরিনের স্বামী আমাদেরকে জানালেন, মুনসুর হেলাল ভাই। রাষ্ট্রের কাছে কোনো চাহিদা নেই, সরকারের কাছে কোনো চাহিদা নেই, শুধু ভালোবাসা, এবং মেহেরিন মাসুক বেঁচে থাকুক সেটাই ওনাদের প্রত্যাশা। এবং উনি যেটি বললেন, এখানে দোষারোপের রাজনীতি নয়, প্রত্যেকেই কিন্তু এখানে ইনভলভ ছিলেন, এখানে দুর্ঘটনাই, এবং তো ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো দুর্ঘটনায় পতিত হতে না হয় সেজন্য আগে থেকে আমাদের প্রিকশন নেবার দরকারের আহ্বান জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে মাইলস্টোন ট্র্যাজেডি ও শিক্ষকের আত্মত্যাগ নিয়ে যে কথাগুলো বললাম, সে কথাগুলোর সাথে আপনারা এতক্ষণ ছিলেন। আপনাদের সবাইকে আমাদের আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আমাদের তিনজন অতিথিকে ধন্যবাদ জানিয়ে আজকের ইস্পানী মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।